কোনো একটা কারণে একটা খালেদ মাসুদ একটা চিঠি পৌঁছে দেওয়ার দরকার। তো পরে একজন এসে আমাকে বলেন, উনি ক্যাপ্টেন শাহাবুদ্দিন, ক্যাপ্টেন মানে পিআই এর ক্যাপ্টেন। উনি আসলেন, আমাদের খোঁজ করলেন তিনজনে, বললো তোমরা কারা? আমরা অমুক। তো আমার সাথে চলো, একটা জিপ, তো একটা জিপ ছিল, গেলাম। আগরতলা একটা বাঙালি ডাক্তার ছিলেন, ইন্ডিয়ান, সুজিত দে, এবং ওনার বাসাটা খুব মুক্তিযোদ্ধারা আসা যাওয়া ছিল, মানে ওনার একটা বড় রোল ছিল এখানে। ওই বাসাতে গেলাম, সেখানে দেখলাম একজন ভেরি ইমপ্রেসিভ লুকিং, একটা লম্বা করে, একটু ব্যাক ব্রাশ করা, একটু একটু বাবরি চুল, একটা কালো শার্ট, একটা সাদা শার্ট বাইরে বের করে, একটা জিন্সের প্যান্ট, উনি পাচারি করছেন। আর একজন একটা গ্রিন ভেস্ট পরে, জিন্স পরে, এবং ওই ডাক্তার সুজিত দে আর এই ক্যাপ্টেন শাহাবুদ্দিন, আমরা তো চিনি না ওনাদেরকে। উনি ইশারা বললেন যে ইনি হচ্ছেন মেজর খালেদ মোশাররফ। তো ও খালেদ মোশাররফ আমাদেরকে দেখলেন, আমিও চিনি না ওনাকে, উনিও আমাদের চেনেন না। তো উনি নানা ধরনের প্রশ্ন করতে লাগলেন। তখন তো কে যে কী উদ্দেশ্যে আসছে এটাও জানা দরকার, কারণ ওনার একটা চিঠি আমি পৌঁছে দিয়েছিলাম, সেটা আবার আমি জানি না চিঠির বিষয়বস্তু, কেউ আমাকে দিয়েছিল। এই ব্যাপারে অনেক ইনকোয়ারি করলেন, কে দিয়ে গেল, কোথার থেকে আসে, তারা আবার চলে গেছে আমাদের সাথে যারা আসছিল। তোমাকে তুমি কি নিয়ে আসতে পারবে কিনা? আচ্ছা, যাই হোক, একটা স্টেজে উনি আমাদের জিজ্ঞেস করলেন যে তোমরা বলো কী জন্য আসছো। তা আমরা দুজনেই সমস্যারে বললাম যে স্যার, উই ওয়ান্ট টু ফাইট ফর দ্য কান্ট্রি। তো উনি আমার দিকে এই আধা সেকেন্ড না, 30 সেকেন্ড তাকিয়ে চোখে চোখ রেখে উনি বললেন, বাট ইয়াং ম্যান, আই ক্যান গিভ ইউ ইন এক্সচেঞ্জ, আই ক্যান অনলি গিভ ইউ ডেথ। তখন আমরা তারপরে বললাম, ইভেন দেন স্যার উই উড লাইক টু ফাইট। উনি তাকিয়ে থেকে বললো, ওকে, গো ব্যাক টু ইউর ক্যাম্প, টেক টেক ব্যাক ইউর থিংস অ্যান্ড জয়েন মি। এবং ওই জিপে করে আমাদের নিয়ে গেল ওই কলেজের ওখানে। আমাদের একটাই মাত্র ট্যুরিস্ট ব্যাগ ছিল, নিলাম। ওখানে যারা অন্য যারা ছিল ওরা খুব আমাদেরকে দেখে খুব হাউতাস করছিল, কারণ তারা কেউ 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে ওখানে অপেক্ষা করছে, মাঝে মাঝে রিক্রুট করে নিয়ে যায় না। তো আমাদেরকে নিয়েই ওনার সাথে গেলাম। ওই ওই বাসাতে গেলেই উঠলাম, উনি দেখি জিপের উপর বসে আছে, আমাদের বললো গেট ব্যাক। আরও পিছনে উঠলাম তিনজন, ওনার একটা বডিগার্ড ছিল রাইফেল নিয়ে, এসএমজি নিয়ে, আর উনি সামনের সিটে। তারপরে আমরা রওনা দিলাম। এই সোজা যেতে 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 রাত 1টা 2টার দিকে মেলাঘরে ক্যাম্পে গিয়ে পৌঁছলাম। এই প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্পে আমরা জয়েন করলাম। মিলিটারি অবজারভার হেডকোয়ার্টারে একদিন ডিউটিতে থাকাকালীন সময় হঠাৎ করে ফোর্স হেডকোয়ার্টার থেকে একটা রিকোয়েস্ট আসলো যে আমাদেরকে একটা পেট্রোল পাঠাতে হবে কোনো একটা জায়গায়। জায়গাটা দেখে সাথে সাথেই আমি ফোর্স হেডকোয়ার্টারে যোগাযোগ করলাম এবং যোগাযোগ করে বললাম যে ওখানে যারা আছে গভর্নমেন্ট ফোর্সে তারা বলেছে যে ওখানে যেন কোনো মিলিটারি অবজারভারের গাড়ি না যায়, এবং যদি যায় তাহলে তারা এটাকে শ্যুট করবে। কিন্তু হয়তো ফোর্স হেডকোয়ার্টারের একটা রিকোয়ারমেন্ট ছিল, তারা আমাদেরকে ফোর্স করলো এবং বলল যে ইউ হ্যাভ টু সেন্ড দি পেট্রোল অ্যান্ড উই ওয়ান্ট টু নো হাউ দি কন্ডিশন অফ দ্যাট এরিয়া। আমরা তাড়াতাড়ি একটা পেট্রোল টিম গঠন করলাম। সেই পেট্রোল টিমটার মধ্যে আমাদের একজন বাংলাদেশি অফিসার ছিল, মেজর আহসান, এবং আরেকজন ছিল উরুগুয়ের অফিসার, ক্যাপ্টেন সোসা। দুইজনকে দিয়েই আমরা টিমটা পাঠালাম। ভিতরে ভিতরে একটু ভয়ও ছিল যে ওরা যেই কথা বলেছে যদি তা হয় তাহলে তো এই দুইজনের একটা বিপদ আসতে পারে। এই বিপদের আশঙ্কাটাও ফোর্স হেডকোয়ার্টারে আমি জানিয়েছিলাম। আমাদের এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ছিল ওই 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 জায়গাটা। কিছুক্ষণ পরে, আমাদের ঘন্টাখানেক পরে আমাদের কাছে খবর আসলো যে মিলিটারি অবজারভারের একটা গাড়িকে হিট করা হয়েছে এবং গাড়িটা রাস্তার থেকে পড়ে গেছে। সাথে সাথেই আমরা দুই পক্ষের, আরজিএফ এবং আরপিএফ, দুই পক্ষের লিয়াজ অফিসারের মাধ্যমে আমরা খবর নিলাম, দেখলাম যে যে আমাদের গাড়িটা, এই গাড়িটা আমাদেরই গাড়ি, আমাদের গাড়িটা হিট করেছে। এবং সাথে সাথে অ্যাম্বুলেন্স পাঠানো হলো, এপিসি পাঠানো হলো। ওখানে যে দেখা গেল যে ক্যাপ্টেন সোসা হু ওয়াজ ড্রাইভিং, হি ওয়াজ ডাইরেক্টলি হিট বাই দি আরপিজি, এবং পাশে তার সেকেন্ড সিটার হিসেবে বসা ছিল আমাদের মেজর এহসান। মেজর আহসানের গায়ে পুরা সমস্ত শরীরে লাগা ছিল ফয়েলগুলি,
এবং স্প্লিন্টারগুলি। গাড়িটা নিচ থেকে উপর থেকে নিচে পড়ে গেছে, যা দেখা গেল সোসা ওয়াজ ইনস্ট্যান্টলি ডেড, আসান ওয়াজ সার্ভাইভিং বা সিভিয়ারলি ইনজোর্ড। ওখান থেকে তাদেরকে নিয়ে আসা হলো, সোসাকে তার দেশে পাঠানো হলো তার ডেড বডিটা, আর আসানকে পাঠানো হলো নাইরোবিতে ফর ট্রিটমেন্ট। সাইড বাই সাইড ঠিক এই রকমই আরেকটা দিন আমি এই ডিউটিতে ছিলাম। তখন আরজিএফের একজন লিয়াজ অফিসার আমাদেরকে এসে বলল যে আমরা খবর পেয়েছি তোমাদের একটা গাড়ি মর্টার শেলিংয়ে হিট করেছে এবং গাড়িটা রাস্তা থেকে নিচে পড়ে গেছে, তোমরা তাড়াতাড়ি লোক পাঠাও। আমরা সাথে সাথে ফোর্স হেডকোয়ার্টারে খবর দিলাম এবং ফোর্স হেডকোয়ার্টার থেকে ঘানা ব্যাটালিয়নের একটা এপিসি এবং তাদের ট্রুপস দিয়ে ওখানে পাঠানো হলো। ওখানে পাঠিয়ে যায় দেখা গেল যে ওই গাড়িটা যখন আসতেছিল আমাদের মিলভ হেডকোয়ার্টারে, তখন ওই গাড়িটাকে হিট করলো এবং ওখানে ছিল ক্যাপ্টেন বাইজান, সেনেগালের একজন অবজারভার। সে যা দেখা গেল যে গাড়িটার উপর থেকে নিচে পড়ে গেছে অ্যান্ড বাইজান ওয়াজ ইনস্ট্যান্টলি ডেড। তাকে নিয়ে আসলো তার ডেড বডিটা। বাইজানকে আমি দেখে আমার অনেক কথা মনে হলো, বিকজ আমি এই রুয়ান্ডা মিশনের প্রথম থেকে ছিলাম এবং আমি মিলভ হেডকোয়ার্টারে থাকার কারণে প্রত্যেকটা অবজারভারকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম এবং এই বাইজান খুব লাইভলি একটা অফিসার ছিল, যাকে যখন বলা হতো সে তখনই সে ডিউটির জন্য প্রস্তুত থাকতো। এই ছেলেটা দেখলাম যে নিথর দেহটা পড়ে আছে। যাই হোক, তার দেহটা তার মুসলমান জানাজা পড়া হলো এবং তার দেহটা যখন সেনেগালে পাঠানোর চিন্তা করা হলো, ব্যবস্থা করা হলো, তখন তার দেশের যে কান্ট্রি সিনিয়র, উনি আবার আমাদের ডেপুটি চিফ মিলিটারি অবজারভার ছিলেন, ডিসিএমও। উনি এসে আমাকে বললেন যে তুমি তো বাইজানকে খুব ভালো করে চিনো, তুমি বাইজানের জন্য একটা সাইটেশন রিপোর্ট লিখে দাও। বাইজান হ্যাজ গট 3 ডটার্স, এতে তার কিছুটা উপকার হবে। আমি সাথে সাথে তার জন্য একটা সাইটেশন রিপোর্ট লেখার চেষ্টা করলাম। আমি আমার বসকে বললাম, বস বললো যে ইউ রাইট ডাউন, আই উইল সাইন ইট। একটা ড্রাফট করলাম, বাট আমার নিজের ইংরেজির উপরে আমারই কোনো আস্থা ছিল না। তা আমি তখন এই ড্রাফটটা নিয়ে চিন্তা করছিলাম কাকে দেখাবো। আমাদের তখন মিলিটারি অবজারভার মধ্যে সিনিয়র যে মিলিটারি অবজারভার ছিলেন তখন ওখানে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, উনি পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে রিটায়ার করেছেন। স্যারকে ড্রাফটটা দেখালাম এবং বললাম যে স্যার আপনি এটাকে একটু কাটাছিড়া করে একটু রিফ্রেশ করে দেন। আমার জানতাম আমি যে স্যার ইংরেজিতে খুব ভালো। স্যার সুন্দর করে রিড্রাফট করে দিলেন এবং ওইটাকে টাইপ করে আমি আমার বসকে দেখালাম। বস উইদাউট সিইং হি জাস্ট সেড দ্যাট ইউ হ্যাভ সিন, আই সাইন ইট। সাইন করা হলো, সাথে সাথে ডেড বডির সাথে দেওয়া হলো। কয়েকদিন পর ওর সাথে একজন মিলিটারি অবজারভার পাঠানো হয়েছিল সেনেগালেরই। ও কয়দিন পরে ছুটি কাটিয়ে এসে আমাকে জড়ায় ধরে বললো যে আসাদ, তুমি যে সাইটেশনটা দিয়েছিলে এই সাইটেশনের কারণে হি হ্যাজ গট দ্য হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড। সেই সাথে সরকার তার যে উইডো এবং তার 3টা মেয়ে, এই 3টা মেয়েকেও ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। এই ঘটনাটার পরবর্তীতে ক্যাপ্টেন সোসা এবং মেজর এহসানের যে ঘটনাটা ঘটেছিল, উরুগুয়ের কান্ট্রি সিনিয়র ছিলেন কর্নেল ফিগোলি, উনি এসে আমাকে বললেন তুমি বাইজানকে যেরকম করে সাইটেশন দিয়েছো, তুমি সোসার জন্য একটা সাইটেশন লেখো। আমার এই কাজটা একটু সহজ ছিল, বিকজ আগে বাইজানের ব্যাপারটা লেখাতে ওখানে শুধু নাম চেঞ্জ করে, এবং সোসাও একজন খুব অত্যন্ত উৎসাহী মিলিটারি অবজারভার ছিল। আমি কখনো তাকে কোনো মিশনে যেতে না করতে শুনি নাই। আমি তার জন্য আরও কিছু অ্যাড করে দিলাম এবং এই সাইটেশন রিপোর্টটা তাকে দেয়া হলো। এই রিপোর্টটা উরুগুয়েতে যাওয়ার পরে ফিগোলি একদিন এসে আমাকে বললেন যে হি হ্যাজ অলসো গট দি হাইয়েস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড। আজকে যখন চিন্তা করি তখন দুঃখ কষ্টও লাগে, অ্যাট দ্য সেম টাইম মনে হয় যে আমি বাংলাদেশি এবং আমারই আরেকজন বাংলাদেশি অফিসারের সহায়তায় আমরা যে সাইটেশন রিপোর্টটা লিখেছিলাম, এই সাইটেশন রিপোর্টের কারণে 2জন অফিসার তার দেশের হাইয়েস্ট ন্যাশনাল
অ্যাওয়ার্ড পেয়েছিল। এই সাথে আরেকটু অ্যাড করি, শান্তি রক্ষা মিশনে আমরা যাচ্ছি, বিভিন্ন দেশ থেকে যাচ্ছে, সবাই মনে করে শান্তি রক্ষা মিশন খুব আনন্দের, পয়সার একটা খনি, কিন্তু আসলে এখানে আমাদের জীবন মৃত্যুর সম্মুখীন হয়ে কাজ করতে হয়। বাংলাদেশে ইতিমধ্যে 144 জন শান্তিরক্ষী আত্মাহুতি দিয়েছেন বিদেশের মাটিতে, এবং বিদেশেরও অনেকে শান্তিরক্ষী মিশন স্থাপন করতে যে আত্মাহুতি দিয়েছেন। আমরা কিন্তু বিদেশে যে নিজের জীবন উৎসর্গ করে আসছি ওই দেশের শান্তি রক্ষার জন্য। এটা আমাদের অত্যন্ত বড় একটা আত্মত্যাগ। শালদা নদী স্টেশনটা এবং মেইন ডিফেন্সের অংশটাই আমার সামনে পড়েছিল। তো প্রায় আমরা ওখান থেকে অপারেশন করতাম, অনেক ভিতরে চলে যেতাম, পাকিস্তানিদের ভিতর দিয়ে রাতের আধারে অ্যাম্বুশ করে আসতাম, রেইড করে আসতাম। আর নদীর এক পাশে আমাদের অবস্থান আর এক পাশে ওদের অবস্থান। নদীটা খুব বেশি চওড়া না, আর তখন যেহেতু নভেম্বর মাস, ওই পানিটা অনেক নিচে নেমে গেছে, পানি কম কিন্তু খারাপ। আর তো ওরাও যেহেতু অনেকদিন ধরে ডিফেন্সে, ওরাও শক্ত বাংকার ট্যাঙ্কার বানিয়ে রেখেছিল। তো একদম সিদ্ধান্ত হলো যে আমরা এরকম একটা অপারেশনে যাব 14ই নভেম্বর রাতে, তখন কিন্তু রোজার সময়, আমরা সেহেরিও খাইনি। তো একটা কোম্পানির 3টা প্লাটুন থাকে। তো বাম পাশে হচ্ছে 8 নম্বর প্লাটুন, মাঝখানে 7 নম্বর প্লাটুন, ডান দিকে 9 নম্বর প্লাটুন। আর আমি যেহেতু কোম্পানি হেডকোয়ার্টারে, আমারটা 7 নম্বরের পিছনে সেন্টারে আর কি। তো কথা ছিল যে আমরা 3টা প্লাটুন সামনে চলে যাব। আর ওই যে ওই সেই রকমই ধান ক্ষেত ছিল, যে ধান কাটা হয়ে গেছে, খোলা ধান ক্ষেত, কিন্তু তখন শীতকাল তো কুয়াশা থাকে, অন্ধকার থাকে, দেখা যায় না ঠিক মতো। তো আমরা গিয়ে পাকিস্তানিদের ভিতর দিয়ে আমরা চলে যাব গোপনে, গিয়ে পিছনে গিয়ে অপারেশন করব। রাত 2টার দিকে বেরিয়েছি আমরা 3টা ডাইরেকশনে। তো আমি মাঝখানে প্লাটুনের সাথে। তো মাঝে মাঝে কিছু গ্রাম ছিল যেগুলি অ্যাবান্ডান, কোনো লোকজন ছিল না, যেহেতু যুদ্ধের কারণে ওরা পিছিয়ে চলে গেছে। ওই মাঝে মাঝে ওর মধ্যে পজিশন নেওয়া যেত, জঙ্গল, বাড়িঘরের আড়ালে। তো আমরা যেরকম গেছি তখন রাত 2টায় বেরিয়েছি, ওই জঙ্গলের মধ্যে একটা গ্রামের মধ্যে ঢুকেছি। ডান পাশে যে প্লাটুনটা আছে ওরা প্রায় ধান খাতের মধ্যে, আর বাম পাশে হচ্ছে আর একটা প্লাটুন নদীর কাছে চলে গেছে। সামহাউ কীভাবে বোধহয় শত্রুরা আন্দাজ করতে পারছে যে একটা মুভমেন্ট হচ্ছে, হঠাৎ করে গোলাগুলি শুরু হয়ে গেল। সাধারণত রাত্রেবেলা একটা গোলাগুলি হলে পুরা ফ্রন্টে গোলাগুলি চলতে থাকে, মানে আশেপাশে যারা আছে তারাও মানে উত্তেজিত হয়ে ফায়ার করতে থাকে, তুমুল গোলাগুলি। তো একটা স্টেজে আমরা আর আগাতে পারছি না। এরপরে পাকিস্তানিরা আর্টিলারি ফায়ার শুরু করলো। আর্টিলারি ফায়ার কিছু সামনে পড়ে, কিছু পিছিয়ে পড়ে, আমাদের ওপরে পড়ে না। আর যেটা চলে যায় চলে যায়, বুঝতে পারি আমরা। আচ্ছা, তারপরে আমার ডানে যে প্লাটুন ছিল নায়ব সুবেদার শহীদ, তো উনি বললেন যে আমি তো আর আগাতে পারছি না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পিছিয়ে চলে যান। আর আমরা মাঝখানে একটা জঙ্গলের মধ্যে ঢুকেছিলাম গ্রামে। আমরা অসুবিধা হয় নাই, কিন্তু আরও বেলা বাড়তে লাগলো, বেলা বাড়ে নাই, মানে রাত আসলে ভোরের দিকে যেতে থাকলো। তখন আর্টিলারি ফায়ার করতে লাগলো। এটাকে বলে হচ্ছে এয়ার বাস্ট, মানে গ্রাউন্ডে পড়ে না, আকাশের ওপরে একটা টাইম সেট করা থাকে, ওখানে এসে বাস্ট করে। ওইটা বাস্ট করলে খুব রিস্কি হয়ে যায়, যেখানে আড়াই থাকে যাই থাকুক ওটা এসে স্প্লিন্টার লাগে। এরপরে করতে লাগলো প্যারা ইলুমিনেটিং বোম, যেটা বোমটা আকাশে ফেটে যায় এবং অনেক আলো হয়ে যায় দিনের মতো, তখন কিন্তু সবাইকে দেখা যায়। রিস্কি হয়ে গেল, পরে আমরা সিদ্ধান্ত নিলাম ফেরত চলে আসবো। তো সবাইকে বললাম উইথড্র করে আসতে। বামে ছিল নায়ব সুবেদার বেলায়েত, সে নদীর পাড়ে সুন্দর অবস্থান নিয়েছিল। সে ওকে জানালো, তখন ভোর হয়ে যাচ্ছে যাচ্ছে, বলো স্যার আমরা একটু ভালো অবস্থানে আছি, যে নদীর পাড় একটু উঁচু, জঙ্গল আছে, তো আপনি যদি বলেন আমরা কন্টিনিউ করি। তো সিও, আমি ওয়্যারলেসে শুনছি, সিও বলে না ঠিক আছে পরে করা যাবে। তো উনি বলেন না স্যার আপনি ইজাজত দেন, আমরা কিন্তু ভালো অবস্থানে এটাকে ওদেরকে আমরা কাহিল করতে পারবো। আচ্ছা ঠিক আছে করেন। এবং আমরা যেহেতু বোর হয়ে গেল, তখন আমরা যারা ফেরত চলে আসছিলাম এরা গিয়ে ওর সাথে জয়েন করলাম। আমার সাথে ছিল সিনিয়র সুবেদার, একটা কিংবদন্তি যোদ্ধা বলতে পারে মুক্তিযুদ্ধের, ওর উপরে অনেক গল্পের বই আছে। আর ওহাব, নায়ব সুবেদার ওয়াহাব, পরে অনেক ক্যাপ্টেন হয়েছিল, বীর বিক্রম পেয়েছে। তো আমরা গেলাম ওখানে, ওই নদীর পাড়ে পাড়ে আমরাও অস্ত্র লাগালাম। এবং আমাদের নিজস্ব আর্টিলারি ছিল, মুজিব ব্যাটারি 1, 6টা আর্টিলারি গান, এটা আমাদের নিজস্ব, ইন্ডিয়ান না।
এবং আমাদের ব্যাটালিয়ান মর্টার ছিল। তো এরা লাগাতার ফায়ার দিতে থাকলো। আমরা টার্গেট তো আগের থেকেই জানা, যেহেতু ওটা অনেক দিন ধরে আমরা ওখানে আছি, এবং এই যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ আমরা দেখছি, ওরা দেখতে পাচ্ছে। নদীর বেশি চওড়া না, কিন্তু শক্ত বাংকার বানানো ছিল। এবং আমরা রিকোয়ারলেস রাইফেল, যেগুলি জিপে করে নিয়ে যায়, ওগুলি তো জিপ চলতো না ওখানে, আমরা ওই কাঁধে করে 3-4 জন একটা ব্যারেল, স্ট্যান্ড, এগুলি নিতে হতো। এগুলি নিয়ে না বাংকার দেখে দেখে মেরেছে। এবং ওদের আর্টিলারিগুলো খুব কাজে লাগে নাই আমাদের উপরে, কিন্তু আমরা ওদেরকে মানে খুব ব্যস্ত রাখি। এবং আমার বাম পাশে যেহেতু লেফটেন্যান্ট মমতাজ ছিল, ও তার কোম্পানিটা নিয়ে ওকে বললো যে তুমি বাম দিক দিয়ে প্রেশার দিতে হবে। একদম লাস্ট যে স্টেশনটা সালদা দিতে, ওখানে একটা ওদের মেশিন গান ছিল, ওইটা দিয়ে ওরা সবসময় আমাদের ফায়ার করতো। তো তখন বেলা বাড়তে বাড়তে 12টা-1টা হয়ে গেল। এবার আমরা প্রেস করতেছি, আমরা দেখছি ওদের ক্যাজুয়ালিটি হচ্ছে, আহত হচ্ছে। ওদেরকে নিয়েও রেল লাইনের আড়ালে চলে যাচ্ছে। আর যেহেতু বাম দিক থেকে আমাদের আরেকটা কোম্পানি প্রেশার দিচ্ছিল, ওদের পক্ষে আর থাকা সম্ভব না। ওই শালদা নদী স্টেশন থেকে মেশিন গানটা নিয়ে চলে গেল। আর আমরা তখন নদী চার্জ করে, নদী সাঁতরে, অল্প পানি ছিল কিন্তু ওই যে বললাম খাড়া অনেক, গিয়ে উঠে ওদের বাংকারে বাংকারে চার্জ করতে লাগলাম। তো 3-4টা ডেড বডি আমরা পেয়েছি, জীবন্ত রাজাকার পেয়েছি, ওদের সৈনিক বাহিনী। ওরা অনেক অস্ত্রশস্ত্র ফেলে গেছে, খাবার বানানো খাবার, হয়তো ওটা ইফতারের জন্য ছিল, এগুলি ফেলে চলে গেছে। অনেক রসদ সামগ্রী, গোলা বারুদ আমরা পেয়েছি। পেয়ে দুপুর 2টা-3টার দিকে আমরা প্রায় দখল করে ফেলি এবং ওরা পিছে চলে যায়। পুরা পাকিস্তানি অবস্থান আমরা দখল করি নাই। আমাদের যে ওই অংশটা তাদের একদম লেফটের দিকে, ওরাও রেল লাইন ধরেছিল, সেটাকে আমরা তুলে দিতে সক্ষম হই। যেটা এর আগেও একবার অপারেশন হয়েছে অনেক বড় করে, কিন্তু সফল হয় নাই নানা কারণে। এবং ওরা পিছে চলে যায় এবং আমরা নিজের অবস্থানটা সুবিন্যস্ত করি। কারণ একটা এইটুক জায়গার মধ্যে যদি থাকি, ওটা যখন আমি আরেকজনের জায়গা নিব, ওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তখন আবার নিজে সেই অস্ত্র পজিশন এগুলি অ্যাডজাস্ট করতে হয়। এর মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সাধারণত এই ধরনের যদি শত্রুকে আমরা দখল করি, এটা যুদ্ধের নিয়মই হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব যে শত্রুটা উঠে গেছে ওরা কিন্তু কাউন্টার অ্যাটাক করে। কারণ এটা কারণ উদ্দেশ্য হচ্ছে যারা অ্যাটাক করলো তারা কিন্তু অর্গানাইজ হতে টাইম লাগে, ওই সময়ে অ্যাটাকটা করতে হয়। তো সেটা তারা করে নাই, আমরা লাকি বলবো, বা তাদের ওই অবস্থা ছিল না। যাই হোক, আমরা সারা রাত ধরে অবস্থান ঠিক করলাম। পরে সকালের দিকে এই প্লাটুন কমান্ডার ছিল নায়েব সৈয়দের বেলায়েত। এবং পরের দিন আমরা যখন অবস্থান দিনের আলো হলো, তখন আমরা আবার অ্যাডজাস্ট করলাম। তো নায়েব সৈয়দের বেলায়েত তার একজন ওয়্যারলেস অপারেটর, একটা রানার বলে সৈনিক নিয়ে সামনে আরও এগিয়ে গেল দেখি করার জন্য যে কোথায় পাকিস্তানি পজিশন আছে নতুন করে। কিন্তু আমরা তো জানি না, পাকিস্তানি তো লক্ষ্য রাখছে আমাদের। ওকে এক জায়গায় পেয়ে একটা দূর থেকে একটা এলএনজি বাস মারলো এবং সাথে সাথে ওর ডাইরেক্ট বুকে লেগে ওখানে শহীদ হয়ে গেলেন। তো তাকে আমরা কোনো মতো পিছিয়ে নিয়ে আসলাম, স্ট্রেচার নাই, কিছু নাই। ওই গ্রামের একটা দরজার পাল্লা খুলে নিয়ে নদী ক্রস করে পিছনে নিয়ে গেলাম। তো শহীদই হয়ে গেছে। এবং পিছনে একটা কবরস্থান ছিল, কোল্লা পাথর বলে, শালদা নদী এলাকায় খুব নাম করা জায়গা। এবং এটা গভর্নমেন্ট পরে খুব সুন্দর করে অর্গানাইজ করেছে। প্রতি বছর প্রতিদিন বহু লোক যায় দেখতে। ওখানে 51 জন মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধার কবর আছে। বেলাল সাহেব কবরটাও ওখানে আছে। আমি বলবো যে এই যুদ্ধের নায়ক হচ্ছে নায়েব সৈয়দ বেলায়েত, বিকজ তারই মানে ইনিশিয়েটিভে কিন্তু আমরা এই বড় অপারেশনটা করি এবং শালদা নদীকে মুক্ত করি। শালদা নদীর যুদ্ধে তার সাহসিকতা ও বীরত্বের জন্য শহীদ বেলায়েত বীরুত্তম খেতাবপ্রাপ্ত হন। ঢাকা ক্যান্টনমেন্ট দিয়ে যাতায়াতের সময় আমরা বেলায়েত রোড নামে একটি সড়ক দেখতে পাই। এই সড়কটি ওনার নামে নামকরণ করা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মেয়াদ ছিল 9 মাস বা 266 দিন। 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত সময় গুনলে 266 দিন হয়। আমি যে গল্পটা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি, যে ন্যারেটিভটা বা ইনসিডেন্টস, ঘটনা, এটা 1971 সালের ডিসেম্বর মাসের 16 তারিখ সকালবেলার ঘটনা। অর্থাৎ বিজয়ের পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক আত্মসমর্পণের কয়েক ঘন্টা আগের ঘটনা। আমাদের অবস্থান তখন ছিল ঢাকা মহানগরের পূর্ব পাশে,
যেখানে শীতলক্ষ্যা নদী এবং বালু নদী মিলিত হয়, সেই মিলিত হওয়ার স্থানের একটুখানি উত্তর পূর্বে দুটো গ্রাম আছে, পূবগাঁও এবং পশ্চিমগাঁও বলে। আমরা ওই এলাকাতেই দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমি চার্লি কোম্পানি বা সি কোম্পানির অধিনায়ক হিসেবে লেফটেন্যান্ট ইব্রাহিম মোতায়েন করা ছিলাম। শীতকালে বালু নদীটা খালের থেকেও ছোট হয়ে যায়। এখন 2023 সালে সেই বালু নদীর পানি দেখলে আপনারা ভয় পাবেন, কালো মিশমিশিয়ে দূষিত। 1971 সালেও তখন এত দূষিত হয় নাই। তো খালের এপারে আমরা, আর খালের অপর পারে পাকিস্তানি হানাদার বাহিনীর একটা অংশ, তাদেরকে বলা হতো মুজাহিদ বা এরকম কিছু বলা হতো, কালো কালো পোশাক পরা। মাঝখানে দূরত্ব 30 থেকে 40 মিটার, এর বেশি না। 22 বছর বা 22.5 বছর বয়সের লেফটেন্যান্ট ইব্রাহিম প্রশিক্ষণ ভুলে গিয়ে কি ভুল করতে পারে এটা বলতেছি। এখন শীতকালে কদু হয়, লাউ হয়, লাউয়ের মাচার নিচে আমরা ছিলাম। অপর পারে ওরা আমাদেরকে ওদের ভাষায় গালি দিচ্ছে, ওর ভাষাগুলো আমি বুঝতেছি না। আর আমাদের পারে আমাদের বাঙালিরা গালি দিচ্ছে, এটা তো ওরা বুঝতেছে না। কিন্তু চরম উত্তেজনাকর মুহূর্তে আমি রেগে মেগে কী কারণে দাঁড়িয়ে গেলাম মাচার তলে। এখন মাচাটা তো মাথার উপরে, মাথায় লেগে যাচ্ছে, সেজন্য আমি পুরো দাঁড়ানোও না, পুরো নীল ডাউন পজিশনেও না। এর মধ্যে আমি আমার 7.62 মিলিমিটার স্ট্যান্ড গানটা হাতে নিয়ে ওদের দিকে গুলি করতেছি। হঠাৎ করে আমার পাশেই ছিলেন তখনকার আমলের এখন মরহুম সুলতান। তো সুবেদার সুলতান আমাকে আমার হাঁটুর পিছন দিকে ধাক্কা দিলেন। ধাক্কা দেওয়াতে আমি কিন্তু উপর হয়ে পড়ে গেলাম। আর ঠিক সঙ্গে সঙ্গে আমার শরীরের উপরে আর তার শরীরের উপরে পড়লো একটা কদু, মাচার থেকে ছিটাই পড়লো টুকরা টুকরা হয়ে। আমি বললাম, ধাক্কা দিলেন কেন? বলে, কদুর দিকে চান, তার বাড়ি নোয়াখালী ছিল, কদু তো নাই। এটা তো আপনার মগজ যাইতো, এটা আপনার মগজ হইতো, গুলিটা এখনই আইতো। মানে আমি যে দাঁড়িয়ে শত্রুপক্ষকে গুলি করছি, আমি ভুলে গেছি যে শত্রুপক্ষের গুলি তো আমাকেও হিট করতে পারে এখন। এবং তারই প্রমাণ হলো কদুতে হিট করেছে, কদুটা ছিঁড়ে গেছে, ছাড়া হয়ে গেছে একদম এরকম। অর্থাৎ মিনিটের ভুলে একটা জীবন চলে যেতে পারে। আমি একজন অফিসার ছিলাম, আমি লেফটেন্যান্ট ছিলাম, কিন্তু আমি শিক্ষাটা ভুলে গেছি উত্তেজনার মুহূর্তে। তার মাত্র বোধ হয় যদ্দূর আমার মনে পড়ে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরেই আমরা খবর পেলাম আত্মসমর্পণের। আমি যদি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা আগে শত্রুর গুলিতে আমার মাথাটা উড়ে যেত, তাহলে তার আমি ভিডিওটা দেখতাম না। আল্লাহ হায়াতে রেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেশের সেবায় নিবেদিত থাকা অবস্থায় কত ধরনেরই না অভিজ্ঞতা হয় তাদের। এই সকল অভিজ্ঞতাই এখন স্মৃতি। তাদের সেই সব স্মৃতি তাদের নিজের ভাষায় উপস্থাপন করতেই আমাদের এই দেশের তরে।